আচ্ছা, আজকে তোমাদের লেকচার শুরু থাইরয়েড। সো থাইরয়েড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইএনটি অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল সার্জারি। থাইরয়েডের এখানে আমি একটু ডিটেলস বলবো, তার জন্য এই বেশ কয়েকটা ক্লাস লাগবে। তোমাদের যেটা আমি পাঠিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপে, এটার মডিফিকেশান এখন বলছি। মডিফিকেশান কমপ্লিট হয়ে গেলে এটা আমি পাঠিয়ে দিয়ে আগেরটা মুছে ফেলবো। থাইরয়েডটা আমাদের দেশের জন্য একটি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি প্রবলেমেটিক ডিজিজ। এটা মেইনলি হয়ে থাকে ফিমেলদের, তবে মেইলের ক্ষেত্রে এটা হবে না কথা নেই, এবং যখন মেইলদের হয়ে থাকে তখন এটা আমরা হাই রিস্ক পেশেন্টের ভিতর ফেলে দিই, যার জন্য ফিমেল ইজ ভেরি ভালনারেবল, benign as well as malignant. Benign means hyper or hypothyroidism in female in our country is very so common যে যখন কোনো একটা পেশেন্ট আমাদের কাছে আসে, একটু যখন এজ হয়ে যায়, প্রথমেই আমরা সে যখন গলা নিয়ে দুই চারটা সে কমপ্লেইন করে, অথবা তার ওয়েট গেইন, ওয়েট লস, তার ঘুম হয় না, তার মাথা যেন করে, বিভিন্ন প্রবলেম যখন বলে, তখনই আমরা তার হরমোন লেভেলটা, টিএসএস লেভেলটা শুধু দেখি। ইউ নো ভেরি ওয়েল যে টিএসএস লেভেলটার সাথে আমাদের T3 T4 এর একটা নেগেটিভ ফিডব্যাক অ্যাকশন আছে। টিএসআরটার মাধ্যমে যে তোমার অ্যান্ট্রিপিটুটারি হাইপোথ্যালামাস, অ্যান্ট্রিপিটুটারি রিলিজ হয়ে থাইরয়েড গ্ল্যান্ড, এই যে একটা চেইনের মাধ্যমে টিএসএস লেভেলটা আসে, টিএসএস দেখে আমরা একটা পেশেন্টে জাজ করতে পারি অ্যাপারেন্টলি যে তার হাইপো অথবা হাইপার আছে কি না র্যান্ডমলি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ডিফার করতে পারে, সেক্ষেত্রে তোমার T3 T4 বেশি, টিএসএসটা বেশি হতে পারে যদি সে পিটুটারির কোনো কারণে থাইরয়েড প্রবলেম হয়ে থাকে। সেই প্রবলেমটা ছাড়া নর্মালি থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমের সাথে আমাদের টিএসএস শুধু দেখলেই আমরা বুঝতে পারি যে হরমোন লেভেলটা তার কোথায় আছে, কত দূর যেতে পারে। সো থাইরয়েড জানতে গেলে প্রথমে আমাদেরকে অ্যানাটমিটা জানতে হবে থাইরয়েডে। উই নো ভেরি ওয়েল যে থাইরয়েড কম্প্রাইজেস বাই দ্য টু লোবস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড কানেক্টেড বাই ইসমাস। এই থাইরয়েড গ্ল্যান্ডটা দুইটা লোব থাকে, যেটা ইসমাসের মাধ্যমে কানেকশন থাকে, যেটা এক্সটেন্ড করে মিডল অফ দ্য থাইরয়েড কার্টিলেজ থেকে 5 to 6 ট্রাকিয়াল রিং পর্যন্ত এক্সটেন্ড করে থাকে। থাইরয়েড গ্ল্যান্ড ইজ এ bilobed structure situated in the lower anterior neck and weight between 20 to 25 gram in adults. It is highly vascular, reddish brown organ with two primary endocrine function. কি মেইনলি ঘটনা হলো গিয়া তার T3 T4 ট্রাইআয়োডোথাইরোনিন অ্যান্ড থাইরক্সিন। থাইরক্সিন মানে টেট্রাআয়োডোথাইরোনিন। এছাড়া আমাদের প্যারাফলিকুলার অথবা সি সেল থেকে আমাদের যে আরেকটা হরমোন ক্যালসিটোনিন রিলিজ হয়, সেটাও এটার সাথে সংযুক্ত থাকে। সো মেইন আমাদের endocrine function secretion of the thyroid hormone, namely thyroxine T4 and triiodothyronin from the follicular cells and calcitonin from the parafollicular cell. So follicular cell আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনাল ইউনিট হলো গিয়া লোবিউল। লোবিউলের ভিতরে ফলিকুলার এপিথেলিয়াম থাকে, সেখান থেকে সিক্রেশন হয়। ডিটেলস ফিজিওলজি এখানে আমি যাচ্ছি না, আমাদের কাজ হলো গিয়া সার্জিক্যাল সাইড পড়ানো। সো ডিটেল যাচ্ছি না, ইন শর্ট অ্যানাটমি আমি বলছি। সো দ্য থাইরয়েড hormone ensures the metabolic demand of the tissues of the body are met by stimulating oxygen consumption and regulating carbohydrate and lipid metabolism. আপাত দৃষ্টিতে মনে হয় যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস নয়, বাট যদি এটা ডিসফাংশন হয়ে যায় তখন দেখা যায় যে এটার ইম্পর্টেন্সটা, কারণ আমাদের শরীরের অক্সিজেন কনজাম্পশন হয়ে মেটাবলিক প্রসেস এবং ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট মেটাবলিজমের জন্য আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা ভেরি এসেনশিয়াল। দে আর অলসো এসেনশিয়াল ফর নর্মাল গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন। ইসমাস লাইজ এগেনস্ট দ্য 2nd to 4th ট্রাকিয়াল রিং। ইসমাসটা দুইটা লোবকে কানেকশন করে রাখে। The functional unit is the lobule supplied by single arterioles and consists of 24 to 40 follicles lined with cuboidal epithelium. তাইলে থাইরয়েড গ্ল্যান্ডে ফাংশনাল ইউনিট হচ্ছে লোবিউল, তার ভিতরে ফলিকুলস থাকতেছে, এই ফলিকুলসগুলোর কিউবয়েডাল এপিথেলিয়াম দিয়ে কাভার থাকে। বোঝা গেছে? আর্টারি সাপ্লাই।
থাইরয়েড গ্ল্যান্ডটা প্রথমেই বলে নিয়েছি ভেরি ভাস্কুলার একটা গ্ল্যান্ড, সুতরাং এটার আর্টারি সাপ্লাই সম্বন্ধে আমাদেরকে খুব ভালো ধারণা থাকতে হবে। আমরা যে থাইরয়েড গ্ল্যান্ডটা সার্জারি করতে যখন যাব, সেক্ষেত্রে যদি আমাদের এর ব্লাড সাপ্লাই সম্বন্ধে ভালো একটা ধারণা না থাকে, তাহলে আমরা সার্জারি করতে সে রক্ত এত বেশি লস হতে থাকবে, সেক্ষেত্রে দেখা যাবে তার ব্লাড দেওয়া দরকার পড়ছে বা অন্যান্য প্রবলেম কমপ্লিকেশন অ্যারাইজ করতেছে। অনেকে দেখবা যে থাইরয়েড অপারেশন করতে ব্লাডলেস ফিল্ড ভেরি নাইসলি অপারেশন করে। অনেকে দেখবা একটা থাইরয়েড অপারেশন করতে যায় তার ব্লাড গ্রুপিং করাচ্ছে, ব্লাড আনার জন্য পার্টিতে বলতে হুলস্থুল লাগাইতেছে। কারণটা কি? এটা হলো গিয়ে তার এক্সপিরিয়েন্সের ডিপেন্ড করে। একই অপারেশন একজনে করতে থাকে ভেরি ইজি, তার কাছে কোনো ব্যাপারই মনে হচ্ছে না, বিকজ সে অ্যানাটমি, সার্জিক্যাল অ্যানাটমি তার ভালো নলেজ থাকতে হবে এবং এটা আর্টারিয়াল সাপ্লাই কোথা থেকে আসে, কিভাবে সাপ্লাই দেয়, ভেনাস ড্রেনেজ, এগুলো জানতে হবে। এখন তোমরা বলতে পারো যে আমরা তো ডিজিজ পড়তেছি, এটা পড়ার দরকারটা কি? যে কোনো সার্জিক্যাল অপারেশনের ক্ষেত্রে অবশ্যই তার সার্জিক্যাল অ্যানাটমিটা জানতে হবে মিনিমাম। এটার ফাংশন বা অন্যান্য কিছু সেটা ফিজিওলজিক্যাল ব্যাপার, সেটা তোমরা পারে আসছো, কিন্তু তুমি যদি এটার অ্যানাটমিটা না জানতে পারো, তাহলে সার্জারি করতে গেলে মিনিমাম যেটুকু এসেনশিয়াল সেটা না জানলে কিন্তু তুমি সার্জারিতে বিভিন্ন প্রবলেম তৈরি হবে। লাইক থাইরয়েডের আর্টারি সাপ্লাই, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। Remember, superior thyroid artery is the direct branch from the external carotid artery. External carotid artery coming from the common carotid artery. কমন ক্যারোটিড আর্টারি তাকে আসতেছে এক পাশ থেকে আর্চ অফ দ্য আউটার থেকে। তাহলে কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস দেখো যে ডাইরেক্ট ব্রাঞ্চ আসতেছে। ইনফেরিয়র থাইরয়েড আর্টারি ব্রাঞ্চ অফ দ্য থাইরোসার্ভিক্যাল ট্রাঙ্ক, ইট পাসেস বিহাইন্ড দ্য ক্যারোটিড শিট অ্যান্ড সাপ্লাইজ দ্য থাইরয়েড অ্যান্ড প্যারাথরয়েড গ্ল্যান্ডস। আপ টু 12% ক্ষেত্রে, কোনো বই আবার 3 to 5% বলেছে, হোয়াট এভার। তো 12% ক্ষেত্রে আমাদের একটা সাপ্লাই আছে থাইরয়েডিয়া ইমা আর্টারি। থাইরয়েডিয়া ইমা আর্টারিটা আবার ডাইরেক্ট ব্র্যাকিওসেফালিক আর্টারি থেকে আসতেছে, ইসমাসকে ক্রস করে ইনফেরিয়র বর্ডারে সাপ্লাই দিচ্ছে থাইরয়েডিয়া আর্টেরিয়া ইমা আর্টারি অথবা আর্টারি ইমা যেটা বলো। সো থাইরয়েডের মেইন ব্লাড সাপ্লাই সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। ভেনাস ড্রেনের আর্টারি যেরকম আমাদের দুটো, ভেইনের ক্ষেত্রে তিনটা, সুপিরিয়র থাইরয়েড ভেইন, মিডল থাইরয়েড ভেইন, ইনফেরিয়র থাইরয়েড ভেইন। সুপিরিয়র থাইরয়েড ভেইন এবং মিডল থাইরয়েড ভেইন ডাইরেক্টলি ওপেন করে ইন্টারনাল জুগুলার ভেইনে। ইনফেরিয়র থাইরয়েড ভেইন একটা প্লেক্সাস ফর্মেশন করে, সেই প্লেক্সাসটা ফর্মেশন করে এটা ব্র্যাকিওসেফালিক, লেফট ব্র্যাকিওসেফালিক ভেইনে যায়, অথবা কিছু কিছু ক্ষেত্রে ইন্টারনাল জুগুলার ভেইনেও যেতে পারে। So, superior thyroid vein from the upper pole drain directly into the internal jugular vein. Middle thyroid vein emerges from the lateral surface of the gland and drains into the internal jugular vein. Inferior thyroid vein are multiple, forms a plexus which drain into the right and left brachiocephalic vein. এখন আমি ডাইরেক্ট গয়টা যাওয়ার আগে আরেকটু কথা বলি। আমি এখানে কিন্তু লিম্ফেটিক নার্ভ সাপ্লাই নিয়ে খুব বেশি বলিনি, তার কারণ আমার কাছে এইটা এখন ইম্পর্ট্যান্ট জিনিস নয়। তবে থাইরয়েড গ্ল্যান্ডের রিলেশনে দুটি নার্ভ আছে, যে দুটি নার্ভ সার্জারি করতে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এটা প্রিজার্ভ করতে হবে। নাম্বার 1, এক্সটার্নাল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র লেঞ্জিয়াল নার্ভ। নাম্বার 2, রিকারেন্ট লেঞ্জিয়াল নার্ভ। আমাদের ভয়েস প্রোডাকশনে এবং মিকাস মেমব্রেন অফ দ্য লেরিংসের সাপ্লাইয়ের ক্ষেত্রে, সেন্সরি সাপ্লাইয়ের ক্ষেত্রে এই দুটি নার্ভ আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফলে সুপিরিয়র লেঞ্জিয়াল নার্ভের যে এক্সটার্নাল ব্রাঞ্চটা, এটা থাকে হলো গিয়ে তোমার উপর থেকে যখন আসবে একটা জোলস ট্রায়াঙ্গল থাকে। জোলস ট্রায়াঙ্গলের ভিতরে আপার পোলের রিলেশনে এটা মিডিয়াল টু দ্য আপার পোল এসে উইথিন দ্য ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র থাইরয়েড আর্টারি একসাথে হয়ে আপার পোল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডে আসবে। আপার পোলের কাছাকাছি আসলে পরে দুইটা তখন আলাদা হয়ে যায়, বাট 15% ক্ষেত্রে এটা আলাদা হয় না। তো যখনই আমরা থাইরয়েড অপারেশন করি তখন আমরা বলি আপার পোলটা ক্লোজ টু দ্য গ্ল্যান্ড বানতে এবং লোয়ার পোলটা অ্যাওয়ে ফ্রম দ্য গ্ল্যান্ড বানতে। ক্লোজ টু দ্য গ্ল্যান্ড আমরা লাইগেট করতে বলি এর জন্য যে যত আমি থাইরয়েড গ্ল্যান্ডের ক্লোজে আমি আর্টারিটাকে লাইগেট করব, তত বেশি আমার নার্ভটা সেফ হবে। আমি যতই অ্যাপার্ট থাকবো ততই বেশি নার্ভ আর আর্টারি দুটা কাছাকাছি থাকবে। ফলে আমি যখন আর্টারি বানতে যাব, আমাদের অনেক সময় মিস হয়ে, যদি আমি খুব লুপ ইউজ না করি, আজকালকার তো অনেক মডার্ন হয়েছে, লুপ ইউজ করি, অনেক সময় মাইক্রোস্কোপে ইউজ করতে পারি, সেই লুপ যদি ইউজ না করি, র্যান্ডমলি অনেক সময় থাকেও না, তাহলে দেখা যাবে নার্ভটা এন্ট্রাপমেন্ট হয়ে গিয়েছে। আর নার্ভ যদি এন্ট্রাপমেন্ট হয়ে যায়,
এক্সটার্নাল ব্রাঞ্চ, ইন্টারনাল ব্রাঞ্চ, যখন সুপিরিয়র নার্ভটা আপার পোলের কাছে এসে দুইটা ব্রাঞ্চ হয়, এই ব্রাঞ্চ দুইটা যদি গোড়া থেকে এন্ট্রাপমেন্ট হয়ে যায়, তাহলে এক্সটার্নাল লেঞ্জিয়াল ব্রাঞ্চটা সাপ্লাই দিচ্ছে ক্রিকোথাইরয়েড মাসলসে, এবং ক্রিকোথাইরয়েড মাসলটা আমাদের টেন্স অফ দ্য ভোকাল কর্ড কাজ করে। তখন দেখা যায় যে রুগীটা নর্মালি কথা বলতে তার কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন সে গান গাবে অথবা জোরে কথা বলবে, কোনো পলিটিশিয়ান জোরে কথা বলতে যাচ্ছে, তখন দেখা যাবে গলাটা বসে যাচ্ছে, ফ্যাস ফ্যাস হয়ে যাচ্ছে। ক্লোজ টু দ্য আপার পোল, superior laryngeal nerve, branches of the vagus nerve divides into two: external laryngeal nerve, internal laryngeal nerve. External laryngeal nerve supplies the cricothyroid muscle, which is the tensor of the vocal cord and causing tense অথবা পিচ বৃদ্ধি করে যখন সে হাই পিচে কোনো গান গাবে অথবা করবে। নর্মালি সে যদি আস্তে গান গায়, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীত, তা কিন্তু বোঝা যাবে না। সে যখন একটা রক মিউজিক হবে তখন তার গলাটা বসে যাচ্ছে। Internal laryngeal nerve enters into the larynx and supplies mucous membrane supplies up to the level of the vocal cord, sensory supply. তো যদি সেন্সরি সাপ্লাই এক পাশে লস্ট হয় তাহলে কি হবে? তাহলে দেখা যাবে সে যখনই খাবে সেটা স্পিল ওভার করে যখন লেরিংসে যাবে সে বুঝতেই পারবে না সে লেরিংসে যাচ্ছে, ফলে তার কাশি শুরু হবে। আরেকটি রিলেশনের নার্ভ আছে আমাদের রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভ। রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভ অলসো ব্রাঞ্চ ফ্রম দ্য ভ্যাগাস নার্ভ। রিকারেন্ট কেন বলছে? এটা নিচের দিক না যেয়ে হুক ওভার হয়ে সাবক্লেভিয়ান আর্টারি অথবা আর এক পাশে আর্চাপ দেওয়াটা, এটা নিচ দিয়ে হুক ওভার হয়ে রিকারেন্টলি উপরের দিক উঠে যায়, যে আমাদের যেটা লেফট সাইড এটা বড়, রাইট সাইড এটা লম্বায় ছোট। লেফট সাইড এটা 45 ডিগ্রি ফ্রম দ্য মিড লাইন, রাইট সাইড এটা 45 ডিগ্রি ফ্রম দ্য চেস্ট মিড লাইন, নেক মিড লাইন। এই দুইটার মাঝখান দিয়ে এসে ট্রাকিওস্পিজিয়াল গ্রুপে আসে। রিকারেন্ট রেঞ্জিয়াল নার্ভ ট্রাকিওস্পিজিয়াল গ্রুপে এসে সে উপর দিক ওঠে বিহাইন্ড দ্য ক্রিকোথাইরয়েড জয়েন্ট, inferior border of the inferior constrictor muscle, she enter into the larynx. So recurrent laryngeal nerve gives supply, motor supply, all the intrinsic muscle of the larynx except cricothyroid, which is supplied by the external branches of the superior laryngeal nerve. So internal laryngeal, recurrent laryngeal nerve are all the intrinsic muscle of the larynx. So any function of the larynx, larynxের function কি? Voice production, pitch variation, closing of the larynx, every function by the recurrent laryngeal nerve. একটা মাত্র মাসলে সাপ্লাই দেয় না, that supplied by the superior laryngeal nerve, and sensory supply from the vocal cord and below the mucous membrane of the vocal cord. সুতরাং একটা জিনিস চিন্তা করে দেখো, কোনো কারণে যদি রিকারেন্ট laryngeal nerve তার কাটা হয়ে যায় এক পাশে, তাহলে ভোকাল কর্ডটা যাবে কই? তার ফাংশন নাই, সে মিড লাইনে পড়ে থাকবে, পুরা ক্যাডেভারিক হয়ে যাবে না, পর্যায়ে যাবে না। তার কারণ একটা মাসল ক্রিকোথাইরয়েড, টেন্সর অফ দ্য ভোকাল কর্ড, সেটা কিন্তু সাপ্লাই দিচ্ছে বাই দ্য এক্সটার্নাল ব্রাঞ্চেস অফ দ্য সুপিরিয়র laryngeal nerve, অ্যাজ ওয়েল অ্যাজ তার নিচের অংশটা প্যারালাইসিস হয়ে সেন্সরি লস হয়ে রয়েছে। কিন্তু যদি দুই পাশে রিকারেন্ট laryngeal nerve কাটা যায়, যখন আমরা টোটাল থাইরয়েডেক্টমি করতে যাই, তখন দেখা যায় অ্যাক্সিডেন্টালি অথবা ভেরি ম্যালিগনেন্ট নার্ভ ইনভলভমেন্ট হয়ে গেছে, টিথারিং হয়ে গেছে, অটোইমিউন থাইরয়েডাইটিস, এমন টিথারিং নার্ভটাকে ছুটানোই যায় না, ছুটাইতে ডাক্তার ছুটাইতে যেয়ে দেখা গেলো চিরে ফেলছে। ইট মে বি হ্যাপেন, যদি সাথে সাথে এটা রিপেয়ার করে না দেওয়া হয়, এমনও হতে পারে দুই পাশে নার্ভ যদি তার কাটা যায়, তার রেসপিরেশন মানে ভোকাল কর্ড দুইটা ক্যাডেভারিক পর্যায়ে চলে যাবে এবং মিডলাইনে চলে যাবে, এবং তার ফলে সে দেখা যাবে সে শ্বাসে নিতে পারতেছে না। অনেক সময় আমরা তাকে শ্বাস নেওয়ার জন্য ট্র্যাকিওস্টমি করে ওটি থেকে বের করা লাগে। হাজারো রোগী ওটিতে পিজি হাসপাতালে আগে হতো, এখন অনেক কারেকশন হয়েছে পিজি হাসপাতালে, যে এখন তাদের এই নার্ভ কাটা অতটা হচ্ছে না। এটা আসলে মানে কারোর ইচ্ছাকৃত নেগলিজেন্সে তা নয়, ডিজিজের জন্য এটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে কিছু ক্ষেত্রে পজিশন আইডেন্টিফাই করাটা বেশি ইম্পর্টেন্ট পড়ে। এই জন্য যে তোমার সার্জিক্যাল অ্যানাটমি মাস্ট নো এভরিওয়েল, এবং তুমি যখন এটা করতে যাবা সেটার এক্সপিরিয়েন্স একটা ব্যাপার। তুমি যদি খুব এক্সপিরিয়েন্স না হও, একজন সার্জন, সিনিয়র সার্জন তার অ্যাসিস্ট্যান্ট হোক, তার পাশে থাকুক, সে আইডেন্টিফাই করে দেবে যে এটা নার্ভ। কারণ নার্ভটা দেখা যায় একটা কর্ডের মতন সাদা দেখা যাবে। অনেক সময় তুমি বুঝতেও পারতেছো না, সিনিয়রও বুঝতে পারতেছে না, তখন আমরা স্টিমুলেটর, নার্ভ স্টিমুলেটর ইউজ করি। স্টিমুলেটর ইউজ করে আমরা নার্ভটাকে আইডেন্টিফাই করি।
সো আজকে এই পর্যন্ত আমার হলো যে আমার থাইরয়েড গ্ল্যান্ডটা কি, এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন এক্সোক্রাইনের মধ্যে পার্থক্য হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কোনো ডাক নেই, থাইরয়েড গ্ল্যান্ড দুইটা লোব দিয়ে তৈরি থাকে, এটা অ্যান্টেরিয়র মিডলাইনের মধ্যে থাকে, অ্যান্টেরিয়রলি থাকে এবং দুইটা লোবের কানেকশন করে থাকে ইসমাস। লোবগুলানের ফাংশনাল ইউনিট হলো লোবিউল, লোবিউলের ভিতরে ফলিকুলস থাকে, ফলিকুলার ওয়ালে কিউবয়েডাল এপিথেলিয়াম থাকে, কিউবয়েডাল এপিথেলিয়ামগুলো আর কিছুই নয়, ফলিকুলার এপিথেলিয়াম। ফাংশনাল ইউনিট হলো লোবিউল, লোবিউলের ভিতরে আমাদের মার্জিনে আমাদের কিউবয়েডাল এপিথেলিয়াম থাকতেছে, ফলিকুলার এপিথেলিয়াম। সেটা যখন আয়োডিনটা আমরা খাই, আয়োডিনটা ট্র্যাপিং হয়ে প্রথমে অ্যাবজর্পশনে আয়োডাইড হয়ে আয়োডাইডটা পরবর্তীতে আবার অক্সিডেশন হয়ে আয়োডিন হয়ে কম্বিনেশন হয়ে আমাদের হরমোন তৈরি করে। ফিজিওলজি আমি ডিটেলস বলছি না, হয়ে আমাদের T3 T4 উৎপন্ন হয়। T3 মানে ট্রাইআয়োডোথাইরোনিন, T4 মানে টেট্রাইডোথাইরোনিন অথবা থাইরোক্সিন প্রডিউস হয়, প্রডিউস হয়ে আমাদের ব্লাডে চলে যায়। একটা জিনিস মনে রাখতে হবে, মেইনলি T4 থেকে T3 আসে। T3 is the active hormone, T3 is the active hormone. T4 T3 দুটা প্রোটিন বাউন্ড থাকে। প্রোটিন বাউন্ড মানে সে এটা গ্লোবিউলিন অথবা কিছুটা অ্যালবুমিনের সাথে বাউন্ড থাকে, তখন সে অ্যাক্টিভ ফর্মে থাকে না। যখন সে ফ্রি থাকে ব্লাডে তখনই সে অ্যাক্টিভ ফর্মে থাকে। অ্যাক্টিভ ফর্ম মানে তার যে কাজ সেই ফর্মে থাকাটাকে অ্যাক্টিভ ফর্ম বলে। T3টাই পেরিফেরালি কনভার্সন ফ্রম দ্য T4, T4টাই 80% ক্ষেত্রে T3 কনভার্সন হয়, হওয়ার ফলে আমরা হরমোন T3 T4 দুটি হরমোন পাচ্ছি। আচ্ছা, এটার ব্লাড সাপ্লাই কি? সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। সুপিরিয়র থাইরয়েড আর্টারি আপার পোল দিয়ে ঢোকে, জোলস ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের মিডিয়াল আপার পোলের মিডিয়াল মার্জিন দিয়ে সে প্রবেশ করতেছে। আর ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা এর বিহার্স ট্রায়াঙ্গেল ফর্মেশন medially by the midline, laterally by the common carotid artery and above by the inferior thyroid artery. মিডলাইন যেটা বললাম এইখান দিয়ে তোমার ট্রাকিওসিফিজিক্যাল গ্রুপ দিয়ে তোমার রিকাররেঞ্জিয়াল নার্ভটা প্রবেশ করে। সো জোলস ট্রায়াঙ্গল ফর্মড বাই দ্য মিডিয়ালি ইজ দ্য মিডলাইন, ফ্রম দেয়ার ক্লোজলি থাকে রিকাররেঞ্জিয়াল নার্ভ, ল্যাটারালি থাকে কমন ক্যারোটিড আর্টারি, উপরে থাকে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি। এই ভিতর দিয়ে প্রবেশ করতেছে রিকাররেঞ্জিয়াল নার্ভটা। আচ্ছা, তারপরে আসি আমাদের ভেনাস ড্রেনেজ কি? সুপিরিয়র থাইরয়েড ভেইন, ইনফেরিয়র থাইরয়েড ভেইন, মিডল থাইরয়েড ভেইন, ইনফেরিয়র থাইরয়েড ভেইন। এগুলো ওপেন করে সুপিরিয়র এবং মিডলটা ওপেন করে ইন্টারজুগুলার ভেইনে, ইনফেরিয়রটা ওপেন করে ব্রেকিওসেফালিক ভেইনে। আর নার্ভ রিলেশন থাইরয়েডের দুটা মেইনলি, একটা হলো সুপিরিয়র লেঞ্জিয়াল নার্ভ, আর হলো গিয়া রিকারেন্ট লেঞ্জিয়াল নার্ভ। ফিনিশ। নাও গয়টার, উই নো গয়টার মানে থাইরয়েড গ্ল্যান্ড বড় হইলেই গয়টার। হু ডেফিনেশন হলো গিয়ে থাইরয়েড whose lateral lobes have a volume greater than the terminal phalanx of the thumb of a person. অর্থাৎ যখন থাইরয়েড গ্ল্যান্ড নর্মালি ইমপালপেবল, এটা হাত দিলে পালপেবল হয় না, যখন হুয়ের ডেফিনিশন অনুসারে যখন এরকম বড় হবে যে টার্মিনাল ফ্যালেন্স অফ দ্য থামের চেয়ে বড় হবে, অ্যান্ড দ্যাট ইজ পালপেবল, ইট ইজ কল্ড গয়টার। এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড ইজ দ্য গয়টার। ফিনিশ। এইটার ভিতরে গয়টারের হাইপো হইতে পারে, হাইপার হইতে পারে, ডিফিউজ হইতে পারে, নোডুলার হইতে পারে, সলিটারি নোডুল হইতে পারে, মাল্টি নোডুল হইতে পারে, কার্সিনোমা চেঞ্জ, হোয়াট এভার, প্ল্যান্টি। বাট র্যান্ডমলি তুমি যখন কোনো একটা ডায়াগনোসিস লিখতে যাবা, এনলার্জ স্পেস ইউ রাইট গয়টার ফার্স্ট। যদি তুমি নোডুলারিটিভ ফিলিংস হাতে পাও ক্লিনিক্যালি, দেন ইউ ক্যান রাইট নোডুলার, মেবি মাল্টি নোডুলার, মেবি। ডাইরেক্ট আমরা কার্সিনোমা বলতে পারি না, বাট যদি হার্ট ফিলিং হয় তখন আমি বলতে পারি সাসপেক্টেড ম্যালিগন্যান্সি। কারণ একটা জিনিস ম্যালিগন্যান্ট আমি ঘোষণা করব, কিন্তু তার আগে তো আমাকে চিন্তা করতে হবে একটু। একটা রুগীর ফট করে বলে বসতে পারি না যে আপনার ক্যান্সার হয়েছে। কোনো টিস্যু বায়োপসি, হিস্টোপ্যাথোলজি রিপোর্ট ছাড়া আমি ডাইরেক্টলি বলতে পারি না। কিন্তু আমি যখন সাসপেক্ট করব, কিভাবে সাসপেক্ট করব, এটা একটা হার্ডওয়্যার আছে। কীভাবে আমি আসবো, লেকচারগুলো পাবা এখানে, যে সে ভোকাল কর্ড পলসি হয়ে আছে, অথবা লিম্ফ নোড এসেছে, অথবা সে ডিফিকাল্ট ইন সলিং হচ্ছে, আমি সাসপেক্ট করতে পারছি। ইন দ্যাট কেস আমি লিখব সাসপেক্টেড ম্যালিগন্যান্সি। অথবা আমি যদি নোডুলারিটি পাই, অ্যানলার্জেন পাই, তাহলে লিখব নোডুলার গয়টার অথবা মাল্টিনোডুলার গয়টার, ক্লিনিক্যালি ইউথাইরয়েড। যদি আমি হাইপো অথবা হাইপারের যে ফিচারগুলো আমি বলবো, সেই ফিচারগুলো যদি না থাকে, আমি বলবো নোডুলার গয়টার উইথ ক্লিনিক্যালি ইউথাইরয়েড। আই এম নট টেলিং যেটা বায়োকেমিক্যালি,
ক্লিনিক্যালি আমি পেয়েছি এটা ইউথাইরয়েড, এটা হাইপারও হইতে পারে, হাইপার হইতে পারে, হোয়াট এভার, কিন্তু আমি ক্লিনিক্যালি পাচ্ছি কারণ তার আই সাইন পাই নাই, আমি লেক ইডিমা পাইনি বা অন্য কোনো সাইন ট্রেমার পাইনি, সো আমি এটাকে বলছি ক্লিনিক্যালি ইউথাইরয়েড। So goiter definition, a thyroid whose lateral lobes have a volume greater than the terminal phalanges of the thumb of a person. Goiter can be broadly divided into iodine deficient goiter, iodine sufficient goiter, thyroid cancer. আগে আমাদের একটা ধারণা ছিল আয়োডিন ডিফিসিয়েন্সি হইলেই বুঝি গয়টার হয়, ঘটনা তা না। আয়োডিন রিপ্লেটেড এরিয়া, আয়োডিন বেশি খাইছে তার জন্য তার গয়টার হইতে পারে। আর এটা হলো থাইরয়েড ক্যান্সার, এখানে সে হাইপোতেও নাই হাইপারও নাই, বাট ইটস গয়টার and it is malignancy. So goiter may be iodine deficient goiter, iodine sufficient goiter and thyroid cancer. Now the classification of the thyroid swelling, very very important, এই জিনিসটা খেয়াল রাখবে। Classification of the swelling, first হলো গিয়ে সিম্পল goiter ইউথাইরয়েডিজম। সিম্পল goiter মানে সে আমি ইউথাইরয়েডিজম মানে তার হাইপোতে ফিচার পাচ্ছি না, হাইপারে পাচ্ছি না, সেটাকে আমরা দুইভাবে ভাগ করছি, একটা ডিফিউজ goiter আর হলো গিয়ে মাল্টিনোডুলার goiter। ডিফিউজ আর একটু সময় আছে। ডিফিউজ হাইপারপ্লাসিয়া, ডিফিউজ হাইপারপ্লাসিয়া হতে পারে কেন? ফিজিওলজিক্যাল, পুবার্টি, প্রেগনেন্সি। একটা মেয়ের যখন পুবার্টিতে আসবে তার থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হবে, দ্যাট ইজ ফিজিওলজিক্যাল। সে যখন প্রেগনেন্টে যাবে তখনও তার বড় হবে, দিস ইজ ডিফিউজ হাইপারপ্লাসিয়া। ডিফিউজ মানে ছড়িয়ে আছে, কোনো একটা জায়গাতে উঁচা হয়ে গেছে তা নয়। আটলিকা মাল্টিনোডুলার গয়টার, অনেক জায়গায় উঁচা উঁচা হয়ে আছে, যেটাকে বলে বসিলেটেড সারফেস। সোয়েলিং আবার আর এক জায়গায় নেই, আর এক জায়গায় উঁচা, আর এক জায়গায় নেই, এটা বলে বসিলেটেড সারফেস, মাল্টিনোডুলার গয়টার। সো সিম্পল গয়টার মে বি ফিজিওলজিক্যাল, ডিফিউজ হাইপারপ্লাস্টিক, অ্যানাদার ওয়ান ইজ মাল্টিনোডুলার গয়টার। আর একটা হইতে পারে টক্সিকের কারণে বড় হইতে পারে, টক্সিক, ডিফিউজ টক্সিক, টক্সিক মাল্টিনোডুলার, টক্সিক নোডুল মানে সলিটারি নোডুল, দ্যাট ইজ প্লামার্স ডিজিজ। ডিফিউজ টক্সিক গয়টার, দ্যাট ইজ গ্রেভস ডিজিজ, অটোইমিউন, ইউ নো ভেরি ওয়েল, আমি ডিটেলস আসবো পরবর্তীতে। সেকেন্ড মাল্টিনোডুলার টক্সিক অ্যাডিনোমা। এখানে একটা জিনিস দেখো, টক্সিক মাল্টিনোডুলার গয়টার এবং টক্সিক অ্যাডিনোমা, এটা কিন্তু টক্সিসিটি খুব বেশি দেখতে পাওয়া যায় না, যেটা বেশি পাওয়া যাবে গ্রেভস ডিফিউজের বেলাতে। গ্রেভস ডিফিউজের বেলাতে তার আই সাইন চলে আসবে, ট্রেমর দেখতে পাওয়া যাবে, জিভ বের করতে কাঁপতেছে, বিভিন্ন তার ফিচারগুলো আসবে। কিন্তু টক্সিক মাল্টিনোডুলার গয়টার মজার ব্যাপার, রোগী কিন্তু খুব কমপ্লেন করছে না, কিন্তু পালসে হাত রাখলে দেখবো তার 100 উপরে পালস। তখন আমার চিন্তা হবে যে রুগীটা তো পালসটা বেশি কেন। হটকের একটা পালস বেশি হতে পারে, হয়তো বা রুগীটা অ্যাংজাইটিতে ভুগতেছে, ডাক্তার কাছে গেছি, সে ভয় পাচ্ছে, আল্লাহ আমার কী জানি কাটবে, ইঞ্জেকশন দেবে, ভয় পাচ্ছে, তার পালসে বেড়ে আসতে পারে। সেক্ষেত্রে রুগীটাকে বসে একটু কথা বলো, তাকে কুল করো, দুইটা কথা ফলে সে কিন্তু আশ্বস্ত হয়ে যাবে। তখন তুমি হাত দিয়ে যদি দেখো তার পালসটা বেশি এবং তুমি দেখতে পাচ্ছ নোডুলারি, তখন বুঝলে এটা আসলে টক্সিক মাল্টিনোডুলার গয়টার। এবং তখন যদি হরমোন লেভেলটা দেখো, দেখবে হ্যাঁ তার হরমোন বেশি, হ্যাঁ ডিফিউজের মতন এত বেশি থাকবে না, বাট বেশি থাকবে। নেক্সট ক্লাসিফিকেশন নিউপ্লাস্টিক। তাহলে একটা হলো গিয়ে তোমার ডিফিউজ ইউথাইরয়েডের ফিজিওলজিক্যাল গয়টার, ইট মে বি ডিফিউজ হাইপারপ্লাস্টিক, মাল্টিনোডুলার। নাম্বার 2 টক্সিক, টক্সিক ডিফিউজ টক্সিক গয়টার, টক্সিক মাল্টিনোডুলার গয়টার, টক্সিক নোডুল হতে পারে, আর নিউপ্লাস্টিক হতে পারে। নিউপ্লাস্টিকটা কি? বেনাইন, ম্যালিগনেন্ট। বেনাইন ফলিকুলার অ্যাডিনোমা। ম্যালিগনেন্টটাকে আমরা দুইভাবে ভাগ করি, ডিফারেন্সিয়েটেড, আনডিফারেন্সিয়েটেড। ডিফারেন্সিয়েটেডটা হলো গিয়া প্যাপিলারি কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা। আনডিফারেন্সিয়েটেড মানি অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। এছাড়া আছে ওই যে প্যারাফলিকাল সি সেল বলেছিলাম, সে সি সেল থেকে যে উৎপন্ন হয় সেটা মেডুলারি কার্সিনোমা। আরেকটা হতে পারে লিম্ফোমা, সেটা বডির বিভিন্ন জায়গার সাথে সম্পর্কিত লিম্ফোমা। সো এগুলো ম্যালিগনেন্ট, ম্যালিগনেন্ট পরে আসবো, ডিটেলস বলবো। আরেকটা জিনিস হতে পারে ইনফ্ল্যামেটরি। ইনফ্ল্যামেটরি এটা একটা মজার ব্যাপার, যে ইনফ্ল্যামেটরি হইলেই যে তার ব্যথা থাকবে তা নয়। পেইনলেস গয়টার হতে পারে, পেইনফুল গয়টার হতে পারে। পেইনফুল ইজ বেটার দ্যান দ্য পেইনলেস। এই যে অটোইমিউন ক্রনিক লিম্ফোসাইটিক থাইরয়েডাইটিস অথবা হাসিমোটোস থাইরয়েডাইটিস পেইনলেস। পার্থক্য করি কেমনে? রুগীটা বলবে যে আমার অনেক দিন ধরেই এর ফোলা আছে এবং এটা একটু হার্ড ইন ফিলিং, আমার এইটার সমস্যা হচ্ছে। তখন আমরা চিন্তা করব যে এটা ডিফিউজ হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ডিফিউজটা হয় একটা ইয়াং অ্যাডোলেসেন্ট ফিমেলদেরই হয়ে থাকে। গ্রেনুলোমাটাস ডিকোয়ারভেন থাইরয়েডাইটিস, এইটাও হার্ড কিন্তু এটা পেইনফুল। ফাইব্রোসিং রাইডেলস থাইরয়েডাইটিস,
এছাড়া আছে ইনফেক্টিভ, সেটা অ্যাকিউট হতে পারে, ক্রনিক হতে পারে, অ্যাকিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, ক্রনিকে টিউবারক্লোসিসের জন্য হতে পারে, সিফিলিস হতে পারে, আদার্স অ্যামাইলয়েড। সো দিজ আর দ্য সোয়েলিং অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন। এইটা অবশ্যই মনে রাখবা, পরীক্ষার হলে অবশ্যই আমরা জিজ্ঞেস করি একটা সোয়েলিং কিভাবে ক্লাসিফাই করবা, থাইরয়েড সোয়েলিং। তাহলে ক্লাসিফিকেশনের প্রথমে আসবে হলো গিয়ে তোমাকে যে তোমাকে তুমি বললা ফিজিওলজিক্যাল সোয়েলিং, এনলার্জমেন্ট, সেটা হতে পারে ডিফিউজ, মাল্টিনিউড্রাল হতে পারে, টক্সিক হতে পারে, নিউপ্লাস্টিক হতে পারে, ইনফ্লামেটরির কারণে বড় হতে পারে। ইনফ্লামেটিংয়ের ভিতরে আবার ক্রনিক লিম্ফোসাইটিক থাইরয়েডিজম হতে পারে, তোমার রাইডাল থাইরয়েডিজ হতে পারে, সাবিকুর থাইরয়েড হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে। নাও থাইরয়েড এনলার্জমেন্ট আরেকটু বলে আমি গয়টারে যাচ্ছি। নর্মাল থাইরয়েড গ্ল্যান্ড ইজ ইম্পালপেবল। রিমেম্বার, নর্মাল থাইরয়েড গ্ল্যান্ড ইজ ইম্পালপেবল, নর্মাল লিম্ফ নোড ইজ ইম্পালপেবল। হাতে লাগবে না, যখনই এটা হাতে লাগবে ইট ইজ এ প্যাথোলজিক্যাল, না এটা বড় হবে কে, সেটা যে পদের হোক না কেন। The term goiter is used to describe a generalized enlargement of the thyroid gland. A discrete swelling, again I'm telling, a discrete swelling that is nodule in one lobe with no palpable abnormalities elsewhere is termed an isolated or solitary swelling. Discrete swelling with evidence of abnormal elsewhere is termed dominant. Dominant মানে একটা বড়, তাই তো? তাহলে তার রিসেসিভ আছে। যখন তুমি থাইরয়েড রিজিয়নে হাত দিয়ে দেখবা যে এক জায়গাটায় বড়, অন্য জায়গায় ছোট ছোট দেখা যাচ্ছে, দ্যাট মিনস ডোমিনেন্ট নোডিউল। সো চান্স অফ মাল্টিনোডুলার গয়টার। কিন্তু তুমি হাতে দেখলে একটাই বড় ডিসক্রিট নোডুলার একটা সোয়েলিং পাচ্ছ, দ্যাট ইজ সলিটারি থাইরয়েড নোডিউল, বাকি পাচ্ছ না। থাকতে পারে অনেক ছোট, যেটা আলট্রাসোনোতে সিটি স্ক্যানিং পাওয়া যাবে, কিন্তু র্যান্ডমলি তুমি হাতে পাচ্ছ না, দ্যাট ইজ দ্য সলিটারি থাইরয়েড সোয়েলিং। সলিটারি সোয়েলিং মাল্টিনোডুলার থেকে বারবার আলাদা করা হচ্ছে এই জন্য সলিটারি সোয়েলিংয়ে ম্যালিগনেন্সি টু হাই, 20 to 40%, সো হাই, অ্যান্ড মাল্টিনোডুলারের ম্যালিগনেন্সি 3 to 5%, অনেক কম। যার জন্য একটা যখন মাল্টিনোডুলার গয়টার আমাদের কাছে আসে, মাল্টিনোডুলার গয়টার নোডিউল নিয়ে আমাদের কাছে আসে, আমি তাকে কিন্তু প্রথমেই অপারেশন করেন বলি না, যদি তার কোনো কারণে প্রেসিং সিমটম না থাকে। প্রেসিং মানে সে খাইতে পারে না, কথা কইতে পারে না, সিঁড়ি দিয়ে উঠতে গেলে শ্বাসকষ্ট হয়, দেন ইউ থিঙ্ক টু ডু দ্য সার্জারি। বাট সলিটারি হইলে প্রথম কথা বাইরে ফেলেন, আপনার ম্যালিগনেন্স হয়ে যাবে, কারণ 20 to 40% টু হাই। অনেক বই লেখছে 10 to 20 হোয়াট এভার, কিন্তু 20 to 40% ক্ষেত্রে ম্যালিগনেন্স হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমাকে সলিটারি অথবা ডোমিনেন্ট, দ্যাট ইজ মাল্টিনোডুলার, এটাকে ক্লিনিক্যালি অ্যাসেস করতে হবে, দেন আল্ট্রাসাউন্ড করে আমি আলাদা করে এটা ডিসিশনটা জানাতে হবে। এবং মেইলের ক্ষেত্রে আমি যতটা কশাস থাকবো থাইরয়েডে, ফিমেলের ক্ষেত্রে আমরা কিন্তু রিল্যাক্টেন্ট থাকতে পারি, কারণ ফিমেল আর নট দ্য হাই রিস্ক পারসন, মেল আর দ্য হাই রিস্ক পারসন। ফিমেলে হাই রিস্ক হয় 20 বছরের নিচে অথবা 60 to 65 বছরের উপরে মহিলাদের, এরা হাই রিস্ক। কিন্তু মেইলের ক্ষেত্রে যে বয়সেই থাকুক না কেন সে হাই রিস্ক পেশেন্ট। So simple goiter may develop as a result of stimulation of the thyroid gland by TSS. কেন গ্ল্যান্ডটা বড় হবে? TSSটা কন্টিনিউয়াস তাকে স্টিমুলেট করতেছে। আরও আছে গ্রোথ ফ্যাক্টর, আরও আছে, বাট মেইনলি থাইরয়েড গ্ল্যান্ড বড় হওয়ার জন্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ ফ্রম দ্য anterior pituitary that controlled by the hypothalamus by TRS দিয়ে রিলিজিং ফ্যাক্টর, TRF দিয়ে রিলিজিং ফ্যাক্টর দিয়ে এসে সে পিটুটারির উপর আঘাত করে, সেই পিটুটারিতে অ্যান্টেরিয়র পিটুটারি থেকে রিলিজ হয় টিএসএস, যেটা আমাদেরকে থাইরয়েড গ্ল্যান্ডে কাজ করে, এটা হাইপারট্রফি করে এবং এটা একটা ফিডব্যাক মেকানিজম কাজ করে। যখনই টিএসএস বেড়ে যাবে তখন থাইরয়েড কবে এই সিগন্যাল পাঠা অ্যান্টেরিয়র পিটুটারি তাড়াতাড়ি হরমোন কমানোর জন্য, তখন সে কমে যাবে। আবার হরমোন বেড়ে গেল তখন বলবে এই সিগন্যাল পাঠা টিএসএস বাড়ার জন্য, এইভাবে ফিডব্যাকে ঘুরে। সো সিম্পল গয়টার হবে যখন টিএসএস কন্টিনিউয়াসলি গ্ল্যান্ডকে টিস্যুকে হাইপারট্রফি করবে। কিন্তু যদি এটা ফ্ল্যাকচুয়েশন অফ সোয়েলিং হয় তাহলেই নোডুলারিটি অ্যারাইজ করবে। Either as a result of inappropriate secretion from the microadenoma in the anterior pituitary or a response to a chronically low level of circulatory thyroid hormone. Class finish.